যাদের বাজেট কিনা 20,000 টাকার নিচে 18-19,000 টাকার মতো এবং এরকম প্রাইস পয়েন্টে আপনার টার্গেট ছিল স্যামসাং এর একটা ডিভাইস কিনবেন গ্যালাক্সি F34। এই ডিভাইসটা এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যেতে আমরা জানি, কিন্তু রাইট নাও মার্কেটে সেটা অ্যাভেলেবল খুব একটা নেই, যে কারণে আপনারা সেটা কিনতেও পারছেন না। তবে এর এই আপন যমজ ভাই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল আছে এখন, স্যামসাং গ্যালাক্সি M34। যদিও এই ডিভাইসটা মোটেই নতুন কোনো ডিভাইস না, ওই দুটো ডিভাইস সেম টাইমেই এসেছিল, মানে প্রায় 1 বছর আগেকার ফোন, কিন্তু এটার রিভিউ আমাদের চ্যানেলে আর দেওয়া হয়নি। তো চিন্তা করলাম যেহেতু এই ফোনটা রাইট নাও মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, সুতরাং এটি নিয়ে একটু আলোচনা করা যাক। আপনাদের যাদের কনফিউশন রয়েছে যে দুইটা ডিভাইসের হুবহু সেম টু সেম সব কিছুই দেখছি, নাকি আমার ওই F34 এর জন্যই ওয়েট করা উচিত, তাদের কনফিউশনটা আশা করছি দূর হয়ে যাবে এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট, বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে তাদের শপ রয়েছে এবং আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন মেনশন করা থাকলো। যারা এই সময় নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের সাথে যোগাযোগ করে রাখতেই পারেন। সত্যি বলতে কি ভাই, এই ফোনের ডিজাইনেও কোনো রকমের পরিবর্তন নাই। আপনারা গ্যালাক্সি F34 যে ডিজাইনটা দেখছিলেন এটাও হুবহু সেম টু সেম। এটার রিয়ার প্যানেলে প্লাস্টিক রয়েছে, গ্লোসি ফিনিশ এবং প্রচণ্ড পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। জাস্ট হাত পড়লেই হয়েছে এর উপরে একদম ফিঙ্গারপ্রিন্ট পরে মাখামাখি অবস্থা, খুবই বিশ্রী লাগে দেখতে। আপনারা অবশ্যই কেস ব্যবহার করবেন, আদারওয়াইজ এই ফোনটা দেখতে জঘন্য লাগবে, আগেই বলে দিচ্ছি। বেশ বাল্কি টাইপের একটা স্মার্টফোন, খুব বেশি মোটা না, তবে বেশ ওয়েট আছে এই ডিভাইসে, কারণ বড় ব্যাটারি রয়েছে এখানে 6000 mAh। 3.5mm হেডফোন জ্যাকটা আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে। এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা পাচ্ছেন, যেমনটা আমরা আগেরটা তো পেয়েছিলাম F34-এ। তো এটার পজিশন তো ঠিকই আছে, ফার্স্ট একুরেট রেজাল্ট দিচ্ছে আর কি। সব মিলে এর ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়নি। আবার সামনে এসে যে বলবো সেখানেও খুব সুন্দর এমনটাও কিন্তু না, কারণ এই সময় দাঁড়িয়ে আমরা 5 হোল কাট আউট আসলে দেখে অভ্যস্ত, সেই জায়গায় ওয়াটার ড্রপ নচ একদমই বেমানান লাগে। যদিও এর ডিসপ্লেটা খুবই ভালো মানের। এরকম প্রাইস পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেটের। অন্যদিকে 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, যা আউটডোরে দেখার জন্য একদম পারফেক্ট এবং ডিরেক্ট সানলাইটেও এটা খুব একটা স্ট্রাগল করে না, চালানোর উপযোগী রেজাল্ট দেয়। পাশাপাশি এই ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, আর লোয়ার চিনটা একটু মোটা। এখন দুইটা জিনিস যদি আপনি বাদ দিতে পারেন তাহলে এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন বা আপনার কোনো রিগ্রেট ফিল হবে না যেটা কিনে ঠকলাম কিনা। এটা কালার রিপ্রোডাকশন খুবই ভালো, টাচ রেসপন্স ভালো, এমনকি এর হাই রিফ্রেশ রেটের জায়গাটা আমরা ঠিকঠাকভাবে পেয়েছি। ডিসপ্লে নিয়ে আমার এর বাইরে আর কোনো কমপ্লেন নেই, ওই দুটো জায়গায় কমপ্লেন আছে। ও বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু 4K প্লেব্যাকটা পাচ্ছেন না আর কি, মানে ডিসপ্লেটা সর্বোচ্চ 1080p প্লেব্যাক দিবে। স্মার্টফোনটা রান করছে One UI 6 বেসড অন Android 14। এটা যখন প্রথম আসে Android 13-এ আসছিল, তবে এটাও যে আপগ্রেড হয়ে এখন Android 14-ই আপনারা পেয়ে যাবেন। র্যাম পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্ট, 6 আর 8। অন্যদিকে রয়েছে 128GB 256GB। এইটার 6 128GB ভ্যারিয়েন্টটা রাইট নাও পাওয়া যাচ্ছে ওরকম 19,000 থেকে 19,500 টাকার মধ্যেই। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1280, যা আমাদের কাছে যথেষ্ট পরিচিত প্রসেসর। অনেক স্মার্টফোনে পেয়েছি, স্যামসাংয়ের বেশ কয়েকটা ডিভাইসে আমরা পেয়েছি, খুব ভালো করে জানেন এটার অবস্থান কোথায়। আর এর স্টোরেজ টাইপ UFS 2.2। তো ডে টু ডে টাস্ক সামলাতে পারছে 18-19 বা 20,000 টাকার নিচের একটা ফোন হিসেবে। পারফরমেন্সে রেগুলার পারফরমেন্স আর কি আপনার কাছে কমতি মনে হবে না। র্যামটা একটু কম লাগতে পারে, কারণ এরকম প্রাইস পয়েন্টে এখন ম্যাক্সিমাম ডিভাইসে আমরা 8GB র্যাম পেয়ে যাই, তো সেই জায়গায় এটা একটু কম মনে হতে পারে। 6-7টা অ্যাপ্লিকেশন যদি একটু ভারী হয় সেগুলো নিয়ে কাজ করতে গেলে দেখবেন মোটামুটি ওকে রান করে রাখতে পারে, বাট এর বেশি হলে লং টাইমে গিয়ে আগের অ্যাপগুলো দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে ক্র্যাশ করতে পারে। তবে অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ওকেই পেয়েছি এর থেকে, বাট এই ডিভাইসটাতে আমি হ্যাং করতে দেখেছি একবার। মানে আমি গেম খেলছিলাম, গেম থেকে হঠাৎ করে বের হয়ে যাব, ভাই আর তো কাজ করতেছে না। যখন হেভি লোড দেওয়া হচ্ছিল কিছু কিছু জায়গায় এরকম চপি টাইপের একটা ফিল পেয়েছি, এর বাইরে মোটামুটি ওকে আছে আর কি। তবে ভালোর বিষয় খুব বেশি হিট জেনারেট করে না ডে টু ডে টাস্কে। আগেই বলে দিচ্ছি এর থেকে হেভি গেমিং আশা করবেন না একদমই। এইচডি হাই ফ্রেম রেটে আমরা পাবজি প্লে করতে পারি, স্মুথে নিলেও হাই আপনি প্লে করতে পারবেন, তবে স্মুথ হাই মোটামুটি স্মুথ রেজাল্ট দেয়। এইচডি হাই ফ্রেম রেটে এর রেজাল্ট ভালো ছিল না, তখন ভালোই ল্যাগ পেয়েছি এবং ফ্রেম রেট প্রচুর পরিমাণে ওঠানামা করতে থাকে। সো পাবজি খেললে আমি বলবো একটু লোয়ার সেটিংসে খেলার জন্য। অন্যদিকে আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার, ওইটার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার, স্টিল এর চাইতেও বেটার রেজাল্ট দিতে পারে এরকম ডিভাইস মার্কেটে অ্যাভেলেবল আছে, যেটাতে মিডিয়াটেক হেলিও Z99 এর মতো এসএসডি রয়েছে। তবে এই বিষয়টাও ক্লিয়ার করে রাখছি, ফ্রি ফায়ারে তুলনামূলকভাবে স্মুথ রেজাল্ট পেলেও ফোনটা কিন্তু ফ্রি ফায়ারে লং রানে ভালোই গরম হয়। এখন পারফরমেন্স সেকশনটা এমন হয়েছে, এরকম প্রাইস পয়েন্টে যেহেতু মিডিয়াটেক হেলিও Z99 এর মতো এসওসি যুক্ত অনেক স্মার্টফোন পেয়ে যাচ্ছে, অবশ্যই ভালো পাওয়া যাচ্ছে, সেই জায়গায় এটার পারফরমেন্স খুব আহামরি ডিল কিন্তু না। যদি কিনা আপনার রেগুলার পারফরমেন্সই হয়, মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স পেলেই আপনি সন্তুষ্ট, গেমিং টেমিং খুব একটা করেন না, তাহলে বলবো ভাই আপনি অ্যাজ এ স্যামসাং ফোন চয়েস করতে পারেন, কারণ এই ফোনটার ইউআইটা ভালো লাগবে আপনাদের। ইউআই বেশ স্মুথ, ওয়ান ইউআই নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা জানেন। আচ্ছা, ক্যামেরাতে 3টা শুটার, মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার।
ক্যামেরাতে স্যামসাংয়ের টোনটা বিদ্যমান ছিল, একটু ভিভিড টাইপের ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছিল, কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু ওয়ার্ম টোনও লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজ টাইপের মধ্যে পড়ে আর কি, খুব আহামরি ডিল ছিল না এই জায়গাটা। আর শ্যাডো এরিয়াতেও ততটা ডিটেল দেখাতে পারছিল না, তবে হেভি কন্ট্রাস্ট বা ওভার কন্ট্রাস্টই হতেও দেখিনি এর ছবিগুলোকে। আর লো লাইটে এর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না টু বি অনেস্ট। ইভেন নাইট মোড অন করেও আমি আশানুরূপ রেজাল্ট পাইনি। আমি নাইট মোডে আরেকটু বেটার রেজাল্ট আশা করছিলাম। ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে এবং সফটনেস মনে হয়েছে। লাইট টাইট মোটামুটি বাড়িয়ে দেয়, দেখতে খারাপ লাগে না ছোট ডিসপ্লেতে, বাট একটু বড়সড় করে যখন আপনি ভালো করে দেখতে যাবেন তখন বুঝতে পারবেন ডিটেলের ঘাটতি থেকে যায় অনেকটাই। ইভেন একটু কন্ট্রাস্টিও লাগতে পারে। আলট্রাওয়াইডের কালার টোন আর মেইন ক্যামেরার কালার টোন প্রায় সিমিলারই ছিল, যদিও আলট্রাওয়াইডের ডিটেলের পরিমাণ অনেকটা কম পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জে ততটা পেরে উঠছিল না। ইভেন একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি মনে হয়েছে আলট্রাওয়াইডে। আর যদি একদম ডে লাইট কন্ডিশনে, প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রাওয়াইড দিয়ে ছবি তোলেন, তাহলে সে ছবিগুলো কিন্তু ভালোই আসছে, বা 18-19 হাজার টাকার বা 20 হাজার টাকার মধ্যে একটা ফোন হিসাবে আমরা ঠিকঠাক জায়গায় রাখতেই পারি। যদিও এরকম প্রাইস পয়েন্টে এখন তো পাওয়াই যায় না, সেই হিসেবে ভাই আছে, এইটা এক ধাপ আপনাকে এগিয়ে রাখবে ডেফিনেটলি। তবে লো লাইটে আলট্রাওয়াইড থেকে খুব একটা আশা রাখবেন না। ফ্রন্ট ফেসিং ক্যামেরার এক্সপোজার ব্যালেন্সটা খুব একটা ভালো ছিল না, হেভি লাইট পেলে একটু হিমশিম খেয়ে যায়, পাশাপাশি ডাইনামিক রেঞ্জ খুব একটা বেটার পাইনি এইটার। যদি প্রপার লাইট দিতে পারেন তাহলে ও মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পারে। ইনডোর লাইটিং কন্ডিশনে লাইট ভালো থাকলে আর কি ভালোই আসে, আদারওয়াইজ অনেকটাই সফট করে ফেলে। এটা একদমই অ্যাভারেজ ছিল। তবে মজার ব্যাপার হলো স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS। আপনি 4K পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে। 4K 30 FPS এর ক্ষেত্রে আমরা রেজলিউশন তো ভালোই দেখছি, কিন্তু স্টেবিলিটির অভাব বোধ করছি। অন্যদিকে আপনি 1080p 60 FPS রেকর্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর কি। তো 4K এর ক্ষেত্রে রেজলিউশন ভালো এবং ডিটেলের পরিমাণে মোটামুটি ভালো, একই সাথে কালারটা একটু বুস্টেড এবং কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে। আর এক্সপোজার ব্যালেন্স করতে একটু টাইম নেয় লো লাইট থেকে হাইলাইটে গেলে। স্টেবলভাবে শ্যুট করতে পারলে এর ভিডিওগুলো কাজে লাগাতে পারবেন, এবং এরকম প্রাইস পয়েন্টে যারা কিনা মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে সেগুলো কাজে লাগাতে চান, চাইলে লাগাতে পারবেন আর কি। তবে ভাই ব্যাটারিটা আছে বিশাল বড় 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম। তো 6000-এর সাথে 25টা আসলে এটা খুব একটা ভালো কম্পো না। ব্যাটারিটা ঠিক আছে, এটা একবার চার্জ করলে ভাই 1.5 দিন অনায়াসে চালাতে পারবেন নিঃসন্দেহে, কিন্তু চার্জ করতে ভালোই সময় লাগছে, এটাও তো ঠিক। আবার চার্জারটা আপনি বক্সে পাচ্ছেন না। এখন বাসায় যদি চার্জার থাকে তাহলে তো ভালো, না থাকলে মহা বিপদ। বিপদ মিন্স আলাদা টাকা খরচ করতে হবে আর কি। স্পিকার মোনো, তবে বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। স্টিল আমি স্টুডিওর মজা মিস করছি। তো সব কিছু মিলে ওই একই, একদম শুভ সেম টু সেম তো পেলেন, অর্থাৎ F34ই বলতে পারেন, জাস্ট নামটাই আলাদা, আর বাকি সব কিছু কিন্তু আমরা একই দেখছি। যদি আপনার F34 এরকম প্রাইস পয়েন্টে পছন্দ হয়ে থাকতো, মার্কেটে না পান, তাহলে আমি বলবো অবশ্যই এটাকে দেখতে পারেন। আমি জানি এবার আপনারা অনেকেই কনফিউজড, কারণ এই সেম প্রাইস পয়েন্টে গ্যালাক্সি A15 পাওয়া যাচ্ছে, মানে নিজেরাই নিজেকে বিট করছে এরকম একটা অবস্থা। এখন এই দুইটা ডিভাইসের মাঝে কোনটা আপনার নেওয়া উচিত? দামের দিক থেকে একরকম হলেও দুইটার মাঝে বিস্তর তফাৎ আছে। যেমন A15, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে Z99, যেটা যথেষ্ট পরীক্ষিত এবং পপুলার একটা প্রসেসর। যদি আমরা এইটার প্রসেসরের সাথে কম্পেয়ার করি Exynos 1280, তাহলে আমি Z99কে গেমিং টেমিং সব কিছু বিবেচনা একটু এগিয়েই রাখবো। আবার দেখুন র্যামটা একটু বেশি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি M35-এ। তো র্যাম আপনার বেশি প্রয়োজন হয় কিনা, অথবা আপনি মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করেন কিনা, সেটা একটা বিষয় আছে। আরও একটা বিষয় আছে, এটার ব্যাটারিটা বড়, সো ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি পাওয়া যাবে। আর ডিজাইন, অবভিয়াসলি ডিজাইনের দিক থেকে A15 এগিয়ে থাকবে। আর থাকে ক্যামেরা, দুইটার ক্যামেরাতে সিমিলারিটিস আমরা অনেকটাই দেখছি, তবে একটু কম্পেয়ার করে দেখা যেতে পারে। আমরা সাইড বাই সাইড দুইটা স্মার্টফোন দিয়ে তোলা ছবি দিয়ে দিলাম। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গায় কমতি ছিল, কোন জায়গায় ভালো করলো, সব কিন্তু একদম ক্লিয়ারলি ধরিয়ে দিলাম। বাকি ডিসিশনটা আপনার। কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।